সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই হিনা ম্যামের বাংলা ক্লাসে স্বাগত। তোমাদের নিয়ে এটাই আমার প্রথম ভিডিও। তো আমি ভিডিও করার প্রথমে ভেবেছিলাম টেক্সটের প্রতিটি গল্প এবং কবিতাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলবো এবং তাই নিয়ে প্রশ্ন আলোচনা করব। কিন্তু ভেবে দেখলাম যে তোমাদের এই মাসের শেষের দিকে তোমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ থার্ড টার্ম এক্সাম, তাই আমি সরাসরি তোমাদেরকে দু একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং পরপরই আমি সমস্ত ভিডিওগুলোই এই পরীক্ষার কদিন আমি কোয়েশ্চেন নিয়ে দেবো, সেটাই ভেবে রেখেছি। তোমাদের যদি মনে হয় যে কোনো টেক্সট বুঝতে পারছো না, আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে আবার সেই টেক্সট নিয়ে আলোচনা করব। আর 2025 শিক্ষাবর্ষে যেহেতু তোমরা ক্লাস 8-এ উঠে যাবে, তখন থেকে দেখবে যে প্রথমেই আমি তোমাদের প্রতিটা গল্প এবং কবিতা নিয়ে পুরো লাইন ধরে বোঝাবো এবং তাই নিয়ে প্রশ্ন ও উত্তর আলোচনা করব। সেই জন্য তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এখন যেহেতু মূলত তোমাদের পরীক্ষা, তাই পরীক্ষা নিয়েই আমি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লাস 8 পর্যন্ত যেহেতু উচ্চ প্রাথমিকের অন্তর্গত হয়, তাই 8 পর্যন্ত তোমাদের দেখবে একটা কবিতা মুখস্থ আসার সম্ভাবনা আসে। তো ক্লাস 7-এ তোমাদের একটা কবিতা মুখস্থ আসতেই পারে। তো থার্ড টার্ম সিলেবাসের অন্তর্ভুক্ত যতগুলো থার্ড টার্মে তোমাদের কবিতা আছে, সব কবিতাগুলোকেই ছোট লাইন হলে মোটামুটি 12 লাইন এবং বড় লাইন হলে 8 থেকে 10 লাইন, মিনিমাম 10 লাইন তোমরা কবির নাম সহ মুখস্থ করে রাখবে এবং লেখা প্র্যাকটিস করে রাখবে, সেটা পরীক্ষায় আসতেই পারে। তো আমি যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করছি সেটাই দেখো, প্রথমেই দিন ফুরালে কবিতাটা 8 লাইন মুখস্থ লেখার কথা বলা হয়েছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যতগুলো থার্ড টার্মের সিলেবাসে কবিতা আছে সবগুলোকে তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না পরীক্ষার জন্য। তো প্রথমে আছে দেখো এমসিকিউ কোয়েশ্চেন, যেটাকে আমরা সঠিক উত্তর বেছে নেওয়া বলে থাকি, মানে অপশান থাকবে। এই প্রশ্নগুলো সব থেকে সহজ হয়, পরীক্ষায় যেন কোনো পরীক্ষার্থী বিভ্রান্তি না সৃষ্টি হয়, তাই প্রথমে তোমাদের দেখবে যে এমসিকিউ কোয়েশ্চেন দিয়ে মোটামুটি শুরু করে, যাতে তোমরা অপশান থেকে সহজেই উত্তর পারো এবং করে দাও। আমি তোমাদের উত্তর নিয়ে আলোচনা করব না, ব্যাকরণের উত্তরগুলো আমি বলে দিতে পারি, কিন্তু এ টেক্সটের উত্তরগুলো বলবো না। তোমরা না পারলে আমাদেরকে কমেন্ট করবে। প্রথমে দেখো মাইকেল অ্যান্টনির জন্ম। মাইকেল অ্যান্টনির কোথায় জন্ম হয়েছিল? ইংল্যান্ডে, আমেরিকায়, ব্রাজিলে, ওয়েস্ট ইন্ডিজে। তোমাদের দেখবে যেটা উত্তর সেটা তোমাদের চোখে ভাসবে, কিন্তু বাকিগুলো যদি ভাবো যে না, বাকিগুলো যদি সঠিকভাবে তোমরা টেক্সটটাকে পড়ে রাখো, তাহলে বাকিগুলো তোমাদের চোখেই বেঁধে যাবে যে না, এগুলো উত্তর হতে পারে না। সেই সন্ধ্যায় ডেভান্টের কাছে ছিল মাত্র 5, 6, 7, 8 শিলিং। ওই যে জাদুকর ছিল তার কাছে সেই দিন সন্ধ্যায় কত টাকা ছিল? রেফারি দিব্যেন্দুবাবু খেতে ভালোবাসতেন। দিব্যেন্দুবাবু কী খেতে ভালোবাসতেন? অমৃত, সন্দেশ, জিলিপি, কাঁচাগোল্লা। করালিবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত কী বারে হয়েছিল? এমনি যদি এগুলো যে এমসিকিউ আছে বলে তোমাদের পরীক্ষাতেও এমসিকিউ কমন আসবে সেরম নয়, এরম হতে পারে যে করালিবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত কী বারে হয়েছিল? শনিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। 52 বছর বয়সে পটল বাবুকে ফিল্মে অভিনয়ের সুযোগ এনে দিয়েছিলেন কে? অপশান আছে, বাপ মায়েরা যাবেই তবে। বাপ মায়েরা যাবেই তবে একটা কবিতার লাইন, সেই কবিতার একটা লাইন, সেই লাইনের লাস্টে কি ছিল? বাপ মায়েরা যাবেই তবে কুকড়ে আটকে মুড়ছে। এই যে বাপ মায়েরা যাবেই তবে কবিতার লাইন, মানে এটা ড্যাশ দিয়েও আসতে পারতো, এখানে ড্যাশ থেকে যেত। ম্যাচের দিন তুক করতে গিয়েছিল। ম্যাচের দিন কে তুক করতে বেরিয়ে গেছিল? তুক মানে সে জাদু টাইপের, জাদু টোনা করে সে জিততে চেয়েছিল, তাই সে তুক করতে বেরিয়ে গেছিল। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা। পদটি কারক নির্ণয় করতে বলেছে, কারক বা অকারক। অকারক হলে পদ হবে সম্বন্ধ পদ বা সম্বোধন পদ। তো স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা, এখানে পদটি কি কারক বলেছে, কিন্তু এখানে বিভক্তি বলেনি, যে কে বিভক্তি আছে বিভক্তিটা মেনশন করতে বলেনি। যেহেতু এটা অপশানের কোয়েশ্চেন, অপশান দেখেই উত্তর দিয়ে দেবে। লেখক লেখেন, এখানে লেখক হলো প্রযোজ্যকর্তা, সমধাতুজকর্তা, প্রযোজককর্তা, কোনোটি নয়। আমি বলেছিলাম যে ব্যাকরণের প্রশ্নের উত্তরগুলো বলে দেবো, তো আমি উত্তর বলছি না, আমি বুঝিয়ে দিচ্ছি যেহেতু এগুলো অপশান আছে। স্নায়ুর শক্তিকে কাকে কি চূর্ণ করে দেওয়ার প্রচেষ্টা চলছিল, কি বা কাকে চূর্ণ করে দেওয়ার প্রচেষ্টা চলছিল, তাহলে উত্তর পেয়ে যাবে। লেখক লেখেন, দেখে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, কর্মপদ এবং কর্তাপদ একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। প্রযোজক কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা মানে
মা শিশুকে চাঁদ দেখান, তাহলে মা দেখাচ্ছে। শিক্ষক ছাত্রকে পড়ান, তাহলে শিক্ষক পড়াচ্ছে, শিক্ষক হলো প্রযোজ্যকর্তা। আর প্রযোজককর্তা কি? প্রযোজককর্তা মানে যাকে পড়াচ্ছে। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, তাহলে ছাত্র হলো প্রযোজককর্তা। ও নিজেও পড়ছে, শিক্ষকও পড়াচ্ছে। তাহলে লেখক লেখেন, এটা হচ্ছে সমধাতুজ কর্তা। শূন্য বিভক্তির অপর নাম। শূন্য বিভক্তির অপর নাম হলো অবিভক্তি। যেসব অব্যয় পদের পরে আলাদাভাবে বসে ও বিভক্তির কাজ করে তাকে কি বলে? উপসর্গ তো শব্দের আগে বসে, আর অনুসর্গ হলো শব্দের পরে বা পদের পরে আলাদাভাবে বসে। পূর্ণ বাক্যে উত্তর দাও, মানে এসিকিউ, শর্ট টাইপ কোয়েশ্চেন। দিন ফুরালে কবিতায় পাখিরা কোথা থেকে উড়ে যায়? যদি পারো তাহলে কবির নাম লিখবে, যে এর লেখা দিন ফুরালে কবিতায় পাখিরা এখান থেকে এখানে উড়ে যায়। আমি উত্তর বলছি না, কিন্তু ওগুলো বলে দিচ্ছি। অ্যামি আর ভান বৃষ্টির হুজুগে মেতে কি বলেছে চাতু? তাহলে ওই অ্যামি আর ভান যে গল্প থেকে নাম দুটো নেওয়া হয়েছে, তারা বৃষ্টির দিনে কি বলেছে চাতু, সেই লাইনটা কোটেশন দিয়ে লিখবে। চাঁদ মিয়া কোথাকার জাদুকর ছিলেন? প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতের তিব্বতে গিয়েছিলেন? থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? পাঠটা লিখবে, ওই শব্দটাকে, ওই পাঠ যে পাঠটা ওর ছিল সেই শব্দটুকুকে তোমরা কোটেশানে বা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো। এখানে কার কথা বলা হয়েছে? পাতলা ছেলেটি সে হরিণের মতো দৌড়াতে পারতো, কার কথা বলা হয়েছে? সত্যজিৎ রায় কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন? জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিলেন? তোমাদের একটা আলাদা সহায়ক গ্রন্থ আছে, সেখান থেকে নেওয়া হয়েছে, মাকু থেকে। এই যে ব্যাকরণের কোয়েশ্চেন দেখো, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। কর্তার আবার ভাগ আছে, অর্থাৎ কর্তৃকারকের ভাগ আছে। নিরপেক্ষ কর্তা, নিরপেক্ষ মানেই দেখো কোনো ঝামেলায় আমরা নিরপেক্ষ থাকলে তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। তাহলে কোনো বাক্যে একটা দুটো যদি কর্তা থাকে, একটা কর্তা কাজ করবে আর একটা কর্তা নিরপেক্ষ থাকবে, সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তার উদাহরণ। তাহলে কাকে বলেও লিখতে পারো। এবং একটা বাক্য, যেমন সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য উঠে কিন্তু পদ্মটাকে ফোটালো না, সূর্য উঠে নিরপেক্ষ থাকলো। নিরপেক্ষ থেকে কি হলো? যে ফুটলো কে? পদ্ম কাজ করলো। শিক্ষক আসলে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। শিক্ষক আসায় ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। শিক্ষক আসলো, ও নিজের কাজ করলো। উঠে দাঁড়ালো কারা? ছাত্রছাত্রীরা, তাহলে কর্ম করলো ছাত্রছাত্রীরা, তাহলে এখানে নিরপেক্ষ কর্তা। তির্যক বিভক্তি কাকে বলে? বিভক্তি, আমরা বিভক্তি কাকে বলে এমনি জানি তো। তির্যক বিভক্তি হলো যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয়, তাকে বলা হয় তির্যক বিভক্তি। আর বিভক্তি আর অনুসর্গের পার্থক্য, এই যে বিভক্তি অনুসর্গের পার্থক্য, অনুসর্গ নির্দেশকের পার্থক্য, যে কোনো পার্থক্যই আসুক না কেন, বা শব্দ পদের পার্থক্য, তাহলে পার্থক্য তোমাদেরকে এইভাবে লিখতে হবে, যে সংজ্ঞা লিখতে হবে। বিভক্তি কাকে বলে, অনুসর্গ কাকে বলে, বিভক্তির কাজ, অনুসর্গের কাজ, বিভক্তির শ্রেণীবিভাগ, অনুসর্গের শ্রেণীবিভাগ, বা বিভক্তির সংজ্ঞা, বিভক্তির উদাহরণ, অনুসর্গের উদাহরণ। একটি পার্থক্য বলেছে, তোমরা সংজ্ঞা দিয়ে দিতে পারো। বিভক্তি কাকে বলে? শব্দের সঙ্গে যা যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকেই বিভক্তি বলে। বা যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি। অনুসর্গ কাকে বলে? যে সকল অব্যয় পদের পরে আলাদাভাবে বসে বাক্যে শব্দ বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ। রাত্রে এখানে স্বাগত, সান্ধ্য, শাখে নিম্নরেখা পদটি কারক নির্ণয় করো। তো এখানে দেখো দাগটা ওঠেনি, তো রাত্রের তলায় দাগ থাকতে পারে, সন্ধ্যা শাখের তলায় দাগ থাকতে পারে, যে কোনো একটাই দাগ থাকতে পারে। তো দুটো দিয়ে আমি কারক নির্ণয় করে তোমাদেরকে বোঝাচ্ছি, যেহেতু এখানে দাগটা ওঠেনি। রাত্রে একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, তাহলে একটা নির্দিষ্ট সময় হলে অধিকরণ কারক হয়। আর সন্ধ্যা শাখে, রাত্রিটা কিসের দ্বারা আগত হচ্ছে? সন্ধ্যা শাখের আওয়াজে, সন্ধ্যাবেলায় যে মেয়েরা শাখ বাজায় সেই আওয়াজের দ্বারা হচ্ছে, তাহলে এটা করণ কারক। সন্ধি বিচ্ছেদ বলবো না, বিপরীত পদ এগুলো আমি বলবো না। অন্যান্য, আশ্চর্য, সন্ধিটা বলে দিচ্ছি, অন্য যোগ অন্য, আর আশ্চর্য এটা আমি এই কারণেই বলছি, আ যোগ চর্য, আয়ে কেউ বিসর্গ দিবে না, এটা বিসর্গ সন্ধি না, ঠিক আছে, এটা সন্ধির নিয়মের বাইরে। আ যোগ চর্য আশ্চর্য, নিপাতনে সিদ্ধ সন্ধি।
নিয়মের বাইরে যেসব সন্ধি হয় তাকে বলা হয় নিপাতনী। অনেক ব্যাকরণ বইয়ে দেখবে এটা আ যোগ চর্য আ বিসর্গ থাকতে পারে, কিন্তু এটা আ যোগ চর্য বিসর্গ হবে না। বিপরীত শব্দ সহজ বলবো না, আরম্ভ সুশ্রী, পদ পরিবর্তন, পুলক, দম্ভ, অভিনব, গম্ভীর। সমার্থক শব্দ দুটো করে বলেছে, কেউ যদি 3টে করে লিখতে চাও খুবই ভালো, কিন্তু 3টে লিখতে গিয়ে ভুল যেন না হয়, তাহলে আবার নম্বর কাটা যাবে। অম্বর আর বাড়ি। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখা। অনেক সময় সমার্থক শব্দ বা বিপরীত শব্দ বললে বাক্য রচনা থাকতে পারে, অর্থ পার্থক্য লিখে বাক্য রচনা থাকতে পারে। তো দন্তাস কলা সকল আর তালেবাস কলা সকল। তালেবাস কলা সকল মানে মাছের আঁশ, আর দন্তাস কলা সকল বলে সবই বা সমস্ত বা সবাই। কাটা বা কণ্টক, কয় চন্দ্রবিন্দু আকার ট্র্যাকের, কাটা মানে কণ্টক। আর এই কাটাটা হচ্ছে যেমন ফল ধরো তোমরা কেটে খাও কাটা, মাছকে কেটে খাও কাটা, আর মাছের কাটা ওটা কণ্টক। আর এই কাটা মানে হলো ছেদন করা, মানেটা হলো ছেদন করা। অর্থ বলবো না, কাতার, প্রাতরাশ, ফরমাস, পথচারী। আমি বলছি না বলে যে তোমরা না পারলে আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, আমি কিন্তু উত্তর বলে দেবো। এছাড়া ঠাকুর বাড়ি কোথায় হে, কোন প্রসঙ্গে, এই পরিহাস রবীন্দ্রনাথের। তাহলে এই যে এই লাইন তুলে কোয়েশ্চেন মানেই লিখতে হবে যে আলোচ্য লাইনটি বা প্রশ্নধৃত লাইনটি এর লেখা এই কবিতা বা এই গল্প থেকে নেওয়া হয়েছে। কবি হলে কবি অমুকের লেখা অমুক কবিতা থেকে, গল্প হলে লেখক অমুকের লেখা অমুক গল্প থেকে। এইটা আগে মেনশন করতে হবে, এটাকে আমরা উৎস বলে থাকি, মেনশন করে কোন প্রসঙ্গে এই কথা। গগন পাকড়াশি আজ তাকে দেখলে সত্যিই খুশি হতেন, তার খুশি হওয়ার কারণ কি? তাহলে আমাদেরকে গগন পাকড়াশিকে কোন গল্প থেকে নেওয়া, লেখকের নাম কি, সেটা লিখে তারপর লিখব। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? এটাও তাই। এই লাইনটা কোথা থেকে নিয়েছে? অবশ্যই লাইন থাকলে আমাদেরকে লাইন লিখতেই হবে যে আলোচ্য লাইনটি বা প্রশ্নধৃত লাইনটি এখান থেকে নেওয়া হয়েছে। হাওয়াই টাকশাল, টিকা। তাহলে এই হাওয়াই টাকশাল যখন টিকা, তখন এই শব্দটা কোন গল্প বা বই থেকে নেওয়া হয়েছে সেইটা লিখে সেইটা সম্পর্কে লিখতে হবে হাওয়াই টাকশাল কি, তারপর আলোচনা করবি। ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন? এটা ওই যে সোনাটিয়া থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ মাকু থেকে। স্বর্গের শুরু হোক এমনভাবে রান্না হতো, এটা ওই মাকু থেকেই নেওয়া হয়েছে। অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও। আমি বোধহয় ওই বিভক্তি আর অনুসর্গের পার্থক্য বোঝাতে গিয়ে অনুসর্গ কাকে বলে বলেছি, অনুসর্গের উদাহরণ দিবে। ক্রিয়াজাত বা শব্দজাত অনুসর্গ লিখে তার উদাহরণ দিতে পারো, বা একটা বাক্য লিখতে পারো, বাক্য লিখে সেই অনুসর্গের উদাহরণটা অনুসর্গের তলায় দাগ দিতে পারো। সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে দেখো, এটা 3 মার্কের কোয়েশ্চেন, এটা ছিল 2 মার্কের কোয়েশ্চেন। তো 3 মার্কের কোয়েশ্চেন। খোশ মেজাজে বলে, নে শেলো তুই আগে ব্যাটটা কর, শেলো ও তার বন্ধুদের পুনর্মিলন কিভাবে হয়েছিল। তাহলে এটাও তাই, এই শেলো কোথা থেকে নেওয়া হয়েছে উৎসটা লিখবে, তার বন্ধুদের প্রথমে কাহিনীটা লিখবে, কিভাবে একটু ঝামেলার কথাটা লিখবে, তারপরে পুনর্মিলনটা কিভাবে হলো লিখবে, লিখে তারপরে যে ছেলে মানুষদের মধ্যে যে এটা উপসংহার দিবে, যাই হোক, যে তারা কোনো কথা ধরে রাখতে পারে না, বা তোমাদের যে ভাবনা সেই ভাবনা নিয়ে এক লাইন উপসংহার দিয়ে দিবে। এতদিন অকেজো থেকেও তার শিল্পীমন ভোতা হয়ে যায়নি, পটলবাবুর মনে এই অনুভব কীভাবে জাগলো। তো পটলবাবু ফিল্ম স্টার থেকে নেওয়া হয়েছে, লিখবে। ডেভান ডিমান্ড বুঝলেন পালাবার চেষ্টা করে কোনো লাভ হবে না, কোন পরিস্থিতিতে ডিমান্ড বুঝেছিলেন পালাবার চেষ্টা করে লাভ হবে না। এই 3 মার্কের মানে উৎস, প্রশ্নের উত্তর, প্যারা চেঞ্জ করে সুন্দর করে লিখবে। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, এটাও তাই, ওই থেকে নেওয়া হয়েছে, যে মাকু থেকে নেওয়া হয়েছে, তোমরা লিখবে। এই যে কারক, কারক কাকে বলে? কারক আমি প্রথমেই বলেছি, আমি ব্যাকরণগুলো একটু তোমাদেরকে বলে দেব যে কারক কাকে বলে। একটা বাক্য, সেই বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তোমরা জানো একটা বাক্যে বিভিন্ন রকমের পদ থাকে, তো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের অর্থগত সম্পর্ককে কারক বলে। বইয়ে যে সংজ্ঞায় থাকুক না কেন তোমরা এটা বুঝে লিখবে যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের অর্থগত সম্পর্ককে কারক বলে। কারক তোমাদের বই 6 প্রকার আছে, 6 প্রকার থাকলে 6 প্রকার কী কী সেটা লিখবে। চিহ্নিত অংশের কারক অকারক নির্ণয় করতে বলেছে। তিনি দেশের জন্যে আত্মবিসর্জন দিয়েছেন, দেখবে জন্যে নিমিত্ত বা কারো জন্যে কিছু দান অর্থ বোঝালেই একটা কারক, বিশেষ একটা কারক হয়, তোমরা জেনে রাখবে। মাগো আমার শোলকবালা কাজলা দিদি কই, এখানে মা কথাটা বলছে না, কথাটা আমি বলছি বা যে বক্তা বলছে সে বলছে যে মাগো আমার শোলকবালা কই, তো মাকে সম্বোধন করছে।
মাকে ডেকে বলছে, যেমন ওহে রাম শোন, এই যে রামকে ডাকলাম, বা মাগো ভাত দাও, এই যে এগুলো হচ্ছে সম্বোধন করা। ওহে বালক কোথায় চললে, এই যে এগুলো সম্বোধন করা, এগুলোকে বলা হয় সম্বন্ধ পদ, অকারক, এটাই কারক নেই। তারপরে দেখো বড় কোয়েশ্চেন, মানে 5 মার্কের কোয়েশ্চেন, রচনাধর্মী বা নিজের ভাষায় উত্তর দেওয়া। এগুলো মুখস্থ না, এগুলো সুন্দরভাবে সাজিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে। আজকের খেলাটা যে খুব জমবে তা সন্দেহ নেই। কোন বিশেষ দিনের কথা বলা হয়েছে, তাহলে কোন বিশেষ দিনের কথা আমরা আগেই লিখবো না, এই বিশেষ দিনের কথা বলা হয়েছে। প্রথমে লিখবো আলোচ্য লাইনটি এই থেকে নেওয়া হয়েছে, মূল গ্রন্থ দিতে পারো, লেখকের নাম, মূল গ্রন্থের নাম, গল্পটার নাম দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে যে আজকের খেলাটা জমে উঠেছে বলতে এখানে এই দিনের কথা বলা হয়েছে। তারপর আবার প্যারা চেঞ্জ করবে, সেই দিনের খেলার পুরো দৃশ্যটা, খেলার দিন কী কী ঘটেছিল দৃশ্যটা বর্ণনা করে শেষ করার পরে আবার প্যারা চেঞ্জ করে 1-1.5 লাইনের একটা উপসংহার দিয়ে দিবে। তাহলে দেখবে 5 না পেলেও 4.5 হয়ে যায়, তো 5-5 হয়ে যেতে পারে। কিন্তু নৃপেনবাবুর ফরমাশ শুনতে হলো সবাই। নৃপেনবাবু কে ছিলেন? তাহলে আমি যদি প্রথমে উৎসটাকে একসঙ্গে জুড়ে দিয়ে নৃপেনবাবু দিয়ে দিই, তাহলে আমি উৎস আলাদা না করতে পারি, লিখতে পারো যে এর লেখা এই গল্প গ্রন্থের অন্তর্গত এই গল্প থেকে নৃপেনবাবু হলেন এই। তাহলে আমার উৎস প্লাস নৃপেনবাবু একসঙ্গে হয়ে গেল। কী ছিল তার ফরমাস, কীভাবে তা শুনেছিলেন? এই যে 1 + 2 + 2 এইরকম কোয়েশ্চেনে নম্বরটা বেশি ক্যারি করে। তাই তোমরা চেষ্টা করবে, হয়তো 5 মার্কের কোয়েশ্চেন আছে, একটাই গোটাটাই 5, মানে কিছু নিয়ে আলোচনা করো দিয়ে 5, কোনো ভাগ নেই। আর একটা দেখলে এরকম ভাগ আছে, তাহলে অবশ্যই ভাগের কোয়েশ্চেনটা করবে, নম্বরটা তাড়াতাড়ি ওঠে। তো দেখো রচনা, এই রচনা বা প্রবন্ধ রচনা তোমাদের থাকবে 10 মার্কের। তো একটা পরিবেশ বিষয়ক, একটা বিজ্ঞান বিষয়ক, একটা উৎসব বা মেলা বিষয়ক, আর একটা কোনো ব্যক্তি বিষয়ক তোমরা মুখস্থ করে রাখবে। তো দেখো এখানে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা আছে, তারপরে একটি মেলা দেখা, এখানে বাংলার উৎসব থাকতে পারতো, তারপরে এখানে গান্ধীজি, এখানে কোনো বিজ্ঞানী থাকতে পারতো, কোনো আরও মনীষীদের নাম থাকতে পারতো। তো একটা মনীষী, একটা পরিবেশ বিষয়ক, একটা বিজ্ঞান বিষয়ক তোমরা মুখস্থ করে রাখবে। তাহলে আমার সঙ্গে থাকো তোমরা। এই ভিডিওটা দেখার পর তোমরা কমেন্ট করো যে তোমাদের আর কি ভিডিও দরকার। আর ভিডিও তোমরা যদি কমেন্ট না করো, তাহলে আমি পরপর এইভাবে কোয়েশ্চেন নিয়ে ভিডিও দিতে থাকবো। আর তোমাদের দরকার অনুযায়ী কোনো ব্যাকরণ বুঝতে চাইলে আমাকে বলতে পারো, যা দরকার সেই মতো বোঝাবে। আর 2025 শিক্ষাবর্ষের জন্য স্বাগত রইল তোমাদের জন্য। আমি তোমাদের টেক্সটের প্রথম থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবো।